তেজ সিঁড়ি দিয়ে নেমে এসে রাইসার ঠিক সামনে দাঁড়ালো। তারপর কোনরূপ ভনিতা ছাড়াই রাইসার কাঁধের ওপরে আলতো হাত রেখে বলল, আই এম হার হাজবেন্ড, শি ইজ মাই ওয়াইফ। পুরো ঘরটা যেন এক সেকেন্ডের জন্য থেমে গেল। সময়টা ঠিক যেন জমে গেল এক জায়গায়। রিম প্রথমে পলক ফেলল না, তারপর ধীরে ধীরে তার চোখ তুলনামূলক বড় হতে লাগলো। কি? এত জোরে চিৎকার করলো যে রাইসা নিজেই চমকে উঠল। ফাহিম এবার আর হাসি আটকে রাখতে না পেরে সোজা সোফায় বসে হো হো করে হেসে উঠল। জিহাদও হাততালি দিয়ে বলল, বাহ, অবশেষে সত্য উদ্ঘাটন করেই ফেলল। আমাদের তেজের মুখ থেকে এই কথা বের করিয়েই ফেলল রিম। তোমাকে বিশ্বকাপ জয়ী করা হলো, সময় মতো জাপান থেকে ট্রফি নিয়ে এসো। রিম এক মুহূর্ত থম মেরে বসে রইল। ইমরান নাটকীয়ভাবে বুক চেপে বলল, রিম আপুর হার্ট অ্যাটাক হতে পারে, পানি আনো কেউ। চুপ করুন সবাই, বলেই রিম রাইসার দিকে তাকালো, ঘুরে বসলো। তুই 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 বিয়ে করে ফেলেছিস? রাইসা এমনভাবে বসে আছে যেন মাটি ফেটে গেলে সোজা তাতে ঢুকে পড়বে। মুখটা লাল টুকটুকে, চোখ দুটো নিচে নামানো, ঠোঁট কাঁপছে। কিছু বলার চেষ্টা করেও শব্দ বের হচ্ছে না। রিম দুই কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, আমি কি স্বপ্ন দেখছি? আমাকে কেউ চিমটি কাট। ফাহিম খুবই ভদ্রভাবে বলল, চাইলে আমি, কারণ এইরকম সুযোগ পেলে এই মেয়েকে আস্ত চিবিয়ে খেতে ইচ্ছে করে। আপনি একদম চুপ থাকবেন। রিম এবার এমনভাবে চোখ রাঙালো যে ফাহিম সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ করে নিল। তুই আমাকে বলিসনি? রিমের কণ্ঠে এবার সত্যিকারের অভিমান। রাইসা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখে একটু অপরাধ বোধ, একটু লজ্জা, আর অনেক খানিক অস্বস্তি। নরম গলায় বলল, আমি আমি আসলে বলতে পারিসনি মানে? রিমের গলাটা আরো কাঁপল। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর বিয়ে হয়ে গেছে আর আমি জানলাম আজকে, তাও এভাবে বলে বলে জানতে হলো। আর কেউ আমাকে নিজের মনেই করে না। আমি চললাম। রাইসা ঠোঁট কামড়ে ফেলল। তার চোখ ভিজে ওঠার আগেই তেজ কিঞ্চিত এগিয়ে এলো। তার মুখের গাম্ভীর্য এবার খানিকটা নরম, কিন্তু গলাটা এখনো ভারী। পরিস্থিতি ওর হাতে ছিল না। রিম এবার তেজের দিকে তাকালো। মানে? তেজ কিছুক্ষণ চুপ করে রইল। মনে হলো সে ঠিক করেছে কতটুকু বলবে। তারপর মুখ মেপে, খুবই মেপে মেপে বলল, হঠাৎ করে এইসব হয়েছে, ও নিজেই জানতো না ওর বিয়ে হবে। আর বিয়ের বিষয়টা আমি নিজেই কাউকে জানাতে চাইনি, তাই ও বলার সাহস পায়নি। যাই হোক, ওর কোনো দোষ নেই। আর তুমি একমাত্র কেউ যার সাথে ও বাইরে কথা বলে। আশা করব তুমি ওকে বুঝবে। কথাগুলো শুনে ঘরের হাসি ঠাট্টার আবহটা এক মুহূর্তের জন্য থিতিয়ে এলো। রিমের মুখের অভিমান ধীরে ধীরে নরম হয়ে এলো। সে আবার রাইসার দিকে তাকালো। রাইসা চুপচাপ, মুখ, চোখের নিচের ক্লান্তির ছাপ ফ্যাকাশে হয়ে গেল। সব মিলিয়ে হঠাৎ করেই তার মনটা কেমন যেন টান টান করে উঠল। রিম ধীরে বসে পড়ল রাইসার একেবারে কাছে। তার হাতটা নিজের দুই হাতের মধ্যে নিয়ে নরম গলায় বলল, তুই ঠিক আছিস তো? এই প্রশ্নে রাইসার চোখ দুটো কেঁপে উঠল। কতদিন পর যেন কেউ তাকে এত সরলভাবে এই প্রশ্নটা করলো। সে আস্তে করে মাথা নাড়ালো। হুম। কিন্তু সেই হু এর ভেতরেই যেন অনেক না বলা কথা লুকিয়ে রইল। রিম ভুরু উঁচু করে আবারও সত্যি জানতে বলল, আপনি তাহলে সত্যি সত্যি রাইসার হাজবেন্ড? তেজ একটুও না নড়ে বলল, হ্যাঁ। লিগ্যালি? ফাহিম এবার খকখক করে কাশতে লাগলো। জিহাদ মুখ চেপে সোফায় হেলে পড়ল। ইমরান সরাসরি বলল, আহা ছোট আপু, এভাবে তেজের ইন্টারভিউ নিও না। কখন এখানে ছোটখাটো ঘূর্ণিঝড় আসবে বলা যায় না। তেজ ধীরে ধীরে গম্ভীর স্বরে বলল, লিগিয়ালি, রিজিয়াসলি, আর সোশ্যালি, যেভাবেই চাও না কেন সেভাবেই। ও মাই গড! রিম দুই হাতে মুখ চেপে ধরল।
এবার সত্যি বিশ্বাস হচ্ছে না। কেননা রাইসা যেমন নরম মেয়ে, তার যে বিয়ে হয়েছে এটা ভাবতেই রিমের একটু কষ্টই হচ্ছিল। রাইসা, তুই তো সত্যি সত্যি ম্যারিড ওম্যান? রাইসা এবার এতটাই লজ্জায় পড়ে গেল যে মুখ ঘুরিয়ে ফেলল। রাইসা এখন হাঁটতে পারে, পুরোপুরি ঠিক না হলেও সামান্য কিছু অসুবিধা হয় যেটা হাতে গোনায় ধরা যায় না। সঠিক গাইডলাইনে সুস্থ তো হয়েছে, তবে তেজ হাঁটতে দিতে চায় না। আজকে অনেক দিন পর কলেজে যাবে, রেডি হয়ে নিচে নামতে যাবে, তখনই তেজ থামতে বলল। রাইসা থেমে ঘুরে দাঁড়ালো। আমি নিয়ে যাচ্ছি, রাইসা আমতা আমতা করে বলল। আমি একা যেতে পারবো, আপনাকে আর কষ্ট করতে হবে না। বলেই রাইসা দরজা পেরিয়ে নিচে নামলো। তেজ শুধু তাকিয়ে আছে, চোখ গরম হয়ে গেল। আশ্চর্য, পা ঠিক হয়েছে বলে কি একা একা যেতে হবে? আর আমি কখন বললাম আমার কোলে নিতে কষ্ট হয়? কোলে না নিতে পেরে আরো শূন্য শূন্য লাগছে। এতদিনের অভ্যাস আমি কি করে এভাবে হুট করে পরিবর্তন করব? হাত শান্তি পাচ্ছে না, অসহ্য একটা হাত আমার আর ওকে কোলে নেওয়ার জন্য একেবারে অবাধ্য হচ্ছে। এর চেয়ে ভালো হতো হাঁটতেই পারতো না। এত তাড়াতাড়ি সুস্থ হতে হবে কেন? তেজ দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎই লম্বা লম্বা পা ফেলে নিচে নেমে গেল। রাইসা তখন গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। মেহরিমা নওয়ান নিজে রেডি হয়ে রাইসাকে গুছিয়ে নিয়ে এসেছে। মাহতাব নওয়ান নিজে পৌঁছে দিবেন। গাড়ির দরজা খুলে রাইসাকে উঠতে বলল। ঠিক তখনই পেছন থেকে তেজের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, মা! মেহরিমা নওয়ান গাড়িতে উঠতে গিয়েও থেমে গেল। পেছনে ফিরে ছেলের জবাব দিল, কি হয়েছে? তেজ কি বলবে বুঝতে না পেরে আবল তাবল বলতে শুরু করলো, তুমি কোথায় যাচ্ছ? রান্নাঘর থেকে পোড়ার গন্ধ পেলাম আসার সময়। কিছু ভুলে দিয়েছো মনে হয়। কি বলছিস তুই? আমি কোনো রান্না বসাইনি তো, তাই পোড়ারও কোনো চান্স নেই। যেটা পোড়ার চান্স আছে সেটা আমার ছেলের মন। শেষ বাক্য ধীরে বিড়বিড় করে বললেন, যাতে করে কেউ শুনতে পারল না। ও, আমার মনে হলো তাই বললাম, ভুল হতে পারে। মাহতাব নওয়ান রাইসাকে বলল উঠতে। রাইসা গাড়িতে এক পা দিতেই যাবে, মুহূর্তে তেজ চিৎকার করে বলে উঠল, বাবা! মাহতাব নওয়ান ভয় পেয়ে দু হাত বুকের ওপরে রেখেছেন। ঘুরে বলেন, কি সমস্যা তোমার? এই বয়সে কি আমার হার্ট অ্যাটাক করাতে চাও? ছেলে হয়ে আমার উপরে কিসের প্রতিশোধ নিতে চাও? বাবা, এসব কি বলছো? আমি কেন এসব করতে যাব? তো এত জোরে ডাকলে কেন? আমি জানতাম না তুমি মেয়েদের মতো এত ভীতু। তাহলে আর এমন করতাম না। নিজেকে ছেলে বলে পরিচয় দিতে লজ্জা পাওয়া উচিত তোমার। কি সব ফালতু কথা বলছো? আমি ছেলে নই তো তুমি কোথা থেকে আসলে? নিজের ছেলের মুখে এইসব শুনতে হবে আমাকে? মেহরিমা নওয়ান বাপ ছেলের এমন কথায় রেগে ওঠেন। উফ, তোমরা দুজন চুপ করবে? তেজ, কি হয়েছে সেটা বল। তেজ এবার গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো। তারপর খুবই গম্ভীর মুখে মাহতাব নওয়ানের দিকে তাকিয়ে বলল, বাবা, আজকে তোমার অফিসে একটা জরুরি মিটিং আছে না? মাহতাব নওয়ান ভুরু কুঁচকে তাকালেন। মিটিং? হ্যাঁ, সকালে তো ফোনে কথা বলছিলে, আমি শুনেছি। বলছিলে আজকের মিটিং নাকি খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এখন না যাও তাহলে দেরি হয়ে যাবে। মাহতাব নওয়ান একটু থমকে গেলেন। আমি কি বলেছিলাম? তেজ এক সেকেন্ডও নষ্ট না করে উত্তর দিল, তুমি ভুলে গেছো? এই জন্যই তো বলি বয়স হয়ে যাচ্ছে, এখন থেকেই সবকিছু নোট করে রাখতে হবে। এই ছেলে, তুমি কি আমাকে বুড়ো মনে করছো? আমি এখনো জোয়ান আছি, চাইলে আরো 4টা বাচ্চা জন্ম দিতে পারি। আর আমাকে কি সব বলছো? মাহতাব নওয়ান রাগে গর্জে উঠলেন। মেহেরিমা নওয়ান ধমক দিলেন স্বামীকে, তোমার দিনকে দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে, সামান্য লজ্জা নেই? তেজ ঠিকই বলেছে, তোমাকে আসলে ডাক্তার দেখাতে হবে। তেজ এবারে পুরোপুরি সুযোগ নিয়ে এগিয়ে এলো। বাবা, তুমি এখনই অফিসে যাও, আমি যাচ্ছি ওকে নিয়ে। তাছাড়া ওর হাঁটা চলা এখনো পুরোপুরি ঠিক হয়নি। পথে যদি কোনো সমস্যা হয়। মেহেরিমা নওয়ান দুই হাত বুকের কাছে ভাঁজ করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন, ঠোঁটের কোণে চাপা হাসি।
এতক্ষণে ওনার সব বুঝতে আর বাকি নেই। মাহতাব নওয়ান সন্দেহ ভরা চোখে বলেন, তুই কি আমাকে সরিয়ে দিতে চাইছিস? তেজ গম্ভীর গলায় বলে উঠল, আমি? কখনোই না। আমি তো শুধু তোমার দায়িত্বশীল ছেলে হিসাবে মনে করিয়ে দিলাম। দায়িত্বশীল? মাহতাব নওয়ান ব্যঙ্গ করে বলেন, তোর মুখে এই শব্দটা শুনে আমার নিজেরই সন্দেহ হচ্ছে। রাইসা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল, ওর ঠোঁটের কোণে অল্প হাসি খেলে গেল। তেজের এই বাচ্চাদের মতো অধিকার ফলানো কাণ্ডগুলো দিনকে দিন যেন আরো বাড়ছে। মেহরিমা নওয়ান এবার স্পষ্ট গলায় বলেন, ঠিকই তো বলেছে, তুমি অফিসে যাও, আমি গেলে তো আর কোনো সমস্যা নেই। তেজ যেহেতু নিজে নিয়ে যেতে চাইছে, যাক। মা, তেজ একটু জোরে বলতেই মেহরিমা নওয়ান ভুরু তুলে তাকালেন। মানে? আমি বলতে চেয়েছি, হ্যাঁ, আমি নিয়ে গেলে ভালো হয়। মাহতাব নওয়ান এবার আরেকবার রাইসা আর তেজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। আচ্ছা, বুঝেছি, আমাকে সুন্দর করে সরিয়ে দেওয়ার প্ল্যান করেই রেখেছ। আমি আর দাঁড়ালাম না। রাইসা আম্মু, তুমি এই ওই ফাজিল ছেলেটার সাথেই যাও। তবে যদি কিছু বলে বা রাগারাগি করে, তাহলে আমাকে কল দিবে কিন্তু। সাবধানে যেও। আর নিজের খেয়াল রাখবে। কলেজে যেতে দিচ্ছি মানে এই না যে তুমি বেশি বেশি হাঁটাহাঁটি করে আরো অসুস্থ হও। নিজের খেয়াল না রাখলে তোমার বাবা কিন্তু কঠোর হবে বলে দিলাম। রাইসা হাসলো। এই লোকটা কত আপন, কি সুন্দর অধিকার দেখালো। এরকম মমতা ভরা শাসন কে না পেতে চাইবে। আমি সাবধানে থাকবো আব্বু। আপনিও সাবধানে যাবেন, গাড়ি আস্তে চালাবেন, নয়তো আপনার মেয়েও কঠোর হতে পারে। রাইসার মুখে এমন তরতরিয়ে কথা শুনে সবাই খুশি হলো। মেহেরিমা নওয়ান আনন্দে বলে উঠল, তোমরা বরং বাবা মেয়ে মিলেই কঠোর হও, আমার আমরা শায়িত হই। আর মাহতাব নওয়ান রাইসার মাথায় হাত বুলিয়ে বলল, যাও আম্মু। আর তেজ, আমার মেয়েকে সাবধানে নিয়ে যাও। আমাকে শেখাতে হবে না, তুমি নিজের কাজে যাও। তুমি বেশি করছো। আমি নিয়ে যাব, কিন্তু আমার কাছে মিটিং এর চেয়ে আমার মেয়ে আগে। মেহেরিমা নওয়ান এবার হেসে ফেললেন। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে মাহতাব, তুমি যাও। আর তেজ, রাইসাকে ঠিকভাবে নিয়ে যাস, কোনো তাড়াহুড়ো নয়। তেজ সঙ্গে সঙ্গে মাথা নাড়ালো। হুম। মাহতাব নওয়ান গাড়ি থেকে সরে দাঁড়ালেন। তারপর মেহরিমা নওয়ানও এগিয়ে এসে রাইসার গালে আলতো করে হাত বুলিয়ে দিলেন। যাও, হাঁটা চলা করে কম করে বসে থাকবে। আর কোনো সমস্যা হলে তেজকে বলবে। ফোন তো দিয়েছি, কোনো রকম অসুবিধা হলে কল করবে, কেমন? রাইসা এবার অল্প লজ্জা নিয়ে বলল, হ্যাঁ আম্মু। দুজনেই সরে যেতেই তেজ ধীরে ধীরে রাইসার সামনে এসে দাঁড়ালো। মুখ গম্ভীর করে বলল, গাড়িতে ওঠো। রাইসা দ্রুত গাড়িতে উঠে বসে গেল। তেজ দরজাটা বন্ধ করে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিল গন্তব্যের উদ্দেশ্যে। রাইসা জানালার বাহিরে তাকিয়ে আছে, আর তেজ মাঝে মাঝেই আর চোখে রাইসার দিকে তাকাচ্ছে। রিম, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ভালোবাসি। রিমের তাচ্ছিল্য হাসি যেন বেড়েই গেল। চক্ষুপটে বিরক্তির রেশ টেনে বলল, আপনাদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই চেনা আছে। নাটক করবেন না প্লিজ। আর আমাকে এভাবে বিরক্ত করা বন্ধ করুন। বুঝতে পারছেন না আমি কি বলছি? আমি এসব ভালোবাসা টালোবাসা বুঝি না। আপনি অন্য মেয়েকে খুঁজে নিন। নেক্সট আমাকে আর এইসব বলতে আসবেন না বলে রাখলাম, নয়তো খুব খারাপ হবে। নির্ঝর ভেঙে যাওয়া দৃষ্টিতে কেবলই রিমকে দেখে গেল। কেন তাকে বিশ্বাস করে না? সে তো সত্যি সত্যি ভালোবাসে। মজা ভেবেই কয়েকদিন বিরক্ত করেছে, কিন্তু পরে ধীরে ধীরে অনুভব করেছে সে রিমকে ভালোবেসে ফেলেছে। তাকে ছাড়া বাঁচতে পারবে না। তাই তো রোজ লুকিয়ে লুকিয়ে দেখে। বান্ধবীকে পেয়ে রিম আজকে সুখের জোয়ারে ভাসছে। মন মতো কয়েকদিন পর ক্লাস করতে পেরেছে, আর গল্পের ঝুড়ি খুলেছে। আস্তে আস্তে জানতে পারলো রাইসার ছোট্ট জীবনের করুণ গল্প। এই পরিবার রাইসার জীবনে কেমন কেবলই সুখের ঠিকানা। কষ্টের পর মানুষ সফলতা অর্জন করে, ঠিক যেমন রাইসা অবহেলার পর ভালোবাসা পেয়েছে। আর ইমরান, জিহাদ, ফাহিম তাকে নিজের বোন মনে করে।
ফাহিম তার জন্য কি কি করে। এইসব শুনতে শুনতেই রাইসার একটু খারাপ লাগলো ফাহিমের সাথে ঝগড়া করা নিয়ে। সে তো ইচ্ছে করে এমন করে না, এক হাতে কখনো তালি বাজে কি না। কিন্তু অবশ্যই রিমের সতর্ক হওয়া উচিত, বড়দের সম্মান দেওয়া উচিত। রাইসা আজকে ভীষণ খুশি, তার প্রতিটা দিনই আজকে আনন্দের হয়ে উঠেছে। জীবন জীবন তো চলতে গেলে কখনো থেমে যাওয়া উচিত নয়। হোঁচট খেতেই হয় হাঁটতে লাগলে, এরকমই। এর নয় যে এর পরে থাকবে, উঠে দাঁড়িয়ে আবারও হাঁটতে হবে। জীবনের ঢেউ সাগরের ঢেউয়ের চেয়েও উত্তাল বেশি। মোড় নিতে সেকেন্ডও সময় নেয় না। সানজিদা ইমরানদের বাসায় ফিরে গেছে, সেখানে টিউশনি আছে, এখান থেকে গিয়ে ধরতে সময় লাগে। মেহেরিমা নওয়ান বারণ করলেও ইমরানের মা সুফিয়া বেগম জোর করেই নিয়ে গেছেন। মেয়েটাকে এতদিন ধরে দেখছে না, কেমন যেন মায়া হয়ে গেছে। কতদিন বাড়িতে থাকে না, তিনিও অসুস্থ শরীর নিয়ে বেশি এই বাড়িতে আসতে পারেন না। সন্ধ্যা নেমে গেছে চারিদিকে। আজকে জিহাদ এসেছিল মার্জিয়াকে নিয়ে ঘুরতে। হঠাৎ করে গাড়ি স্টার্ট নিচ্ছে না, আশেপাশে কারোর থেকে হেল্প নিবে তাও হবে না, কারণ এদিকে এদিকটা চারপাশে শুধু ঘন জঙ্গল। মার্জিয়া ভয় পেল, বেশ জোরেই বলল, কি হলো, গাড়ি থামালেন কেন? জিহাদ হেসে বলল, এত সুন্দর জঙ্গল, সাথে বউ ফ্রি, তাই গাড়ি দাঁড় করেছি। বাসর করার জন্য পারফেক্ট জায়গা, একেবারে ইউনিক। কেমন বলো? আর আমার তো দারুণ লাগছে, নেমে আসো। মার্জিয়া ক্ষেপে গেল, একদম ফাজলামি করবে না, এখানেই মেরে ফেলে দিব, তাড়াতাড়ি করে চলো এখান থেকে। আর আমার ভয় করছে। আরে বাবা, আমি কি সাধে গাড়ি থামিয়েছি, স্টার্ট নিচ্ছে না। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো। মার্জিয়া তবুও জানালা দিয়ে তাকিয়ে দেখে ভয় লাগছে, আবার চোখ ফিরিয়ে নিল। জিহাদ হেসে বলল, এত বড় মেয়ে হয়ে ভয় পাচ্ছ, দাঁড়াও আমি আশেপাশে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। মার্জিয়া সাথে সাথে চিৎকার করে উঠল, হেই দাঁড়াও, আমাকে রেখে যাবে না, আমিও তোমার সাথে যাব। তুমি গাড়িতে বসো, আমি এক্ষুনি আসছি। তোমার বুদ্ধি আমি বুঝি না মনে করেছো? আমিও যাব। ঠিক আছে, চলে এসো। হাঁটতে এতই ইচ্ছে করছে যখন, আমি আর কি বলবো। মার্জিয়াও গাড়ি থেকে নেমে ধীর পায়ে জিহাদের পেছনে পেছনে ছুটছে। আহ, আসতে যাও না, অন্ধকার, আমার ভয় লাগছে। যান। আর আস্তে হেঁটেও লাভ নেই, আশেপাশে কোনো বাড়ি নেই, এটা জঙ্গলের এরিয়া। তাহলে এখন কি হবে? আর কি হবে, গাড়িতেই চলো। মার্জিয়া আর জিহাদ ফের গাড়িতে ফিরে এলো। সেখানে আশপাশ কিছু খড়কুটো জ্বালিয়ে বসে পড়ল জিহাদ। ঘুরতে এসে এমন একটা ফাসাদে পড়বে জানলে কি আর আসতো? গাড়িটাকে মনে মনে হাজারটা গালি দেওয়া শেষ। মার্জিয়া দুই হাত জড়িয়ে জিহাদের পাশে বসে আছে। রাত যেন ধীরে ধীরে আরো বাড়তে শুরু করলো। অন্ধকার গভীর হয়ে চারপাশে নেমে আসছে। ঝিঝি পোকার ডাক কানে লেগে যাচ্ছে, খুব কাছেই ডাকছে। আর আগুনের ক্ষীণ ও লেলিহান শিখা বাতাসের তাড়নায় এই দিক ওই দিক করছে। জিহাদ একবার পাশ ফিরে তাকাতেই দেখলো মার্জিয়া ঠোঁট ফুলিয়ে বসে আছে। মুচকি হেসে বলল, কি হলো বউ, এত রাগ কিসের? মার্জিয়া চোখ রাঙিয়ে বলল, সব তোমার জন্য হয়েছে। কে বলেছিল এত ভেতরে আসতে? এখন যদি সারা রাত এখানেই থাকতে হয়? জিহান ভুরু নাচিয়ে বলল, সারা রাত থাকতে হলে মন্দ কি, জঙ্গলেই মঙ্গল। আর এখানে তুমি আমি, দেখো কি রোমান্টিক ওয়েদার। কেউ এরকম পরিস্থিতি উপভোগ করতে টাকা দিয়ে ব্যবস্থা করে, সেখানে আমরা বিনামূল্যে এই সব উপভোগ করছি। খুশি হও। চুপ করো, সবসময় শুধু ফাজলামি। জিহাদ একটু এগিয়ে এলো, ফাজলামি না, সত্যি বলছি। তোমাকে নিয়ে যেখানেই থাকি জায়গাটা আমার কাছে সুন্দর হয়ে যায়। মার্জিয়া থমকে গেল, এমন কথা জিহাদ সচরাচর বলে না। ছেলেটা বেশিরভাগ সময়ই দুষ্টুমি, খুনসুটি আর অকারণ জ্বালাতনেই ব্যস্ত থাকে। কিন্তু হঠাৎ করে এমন নরম কণ্ঠে বলা কথাগুলো তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপিয়ে দিল। মার্জিয়া চোখ সরিয়ে নিয়ে ধীর স্বরে বলল, অনেক শিখে গেছো দেখছি। জিহাদ হাসল,
শিখিনি, তোমাকে পেয়ে নিজে নিজেই হয়ে গেছে। বাতাসে হালকা শীত নামতেই মার্জিয়া অনিচ্ছা সত্ত্বেও একটু কেঁপে উঠল। সেটা জিহাদের চোখ এড়ালো না। নিজের জ্যাকেটটা খুলে তার কাঁধে জড়িয়ে দিল। মার্জিয়া অবাক হয়ে তাকালো। তুমি? আমি ঠিক আছি। তোমার ঠান্ডা লাগবে। তোমারও তো ঠান্ডা লাগবে। আমার গায়ে আগুন আছে। কোথায়? জিহাদ দুষ্টু হেসে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, এই আগুন নেভানোর জন্য তোমার ঠান্ডা লাগবে। তাই চুপ করে নিজের দিকে খেয়াল রাখো জান পাখি। মার্জিয়ার সাথে সাথে লজ্জায় চোখ নামিয়ে ফেলল। অসভ্য কোথাকার। বউয়ের কাছে একটু অসভ্য হওয়াই যায়। সভ্য পুরুষ প্রেমিক হতে পারে না। মার্জিয়া এবার সত্যি সত্যি আর কিছু বলতে পারল না। আগুনের আলোয় তার লজ্জায় রাঙা মুখটা এত সুন্দর লাগছিল যে জিহাদ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মার্জিয়া সেটা টের পেয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি। কি? আমার বউকে। এভাবে আমার দিকে তাকিয়ে থাকবে না তো? কেমন লাগে? অন্যদিকে তাকাও। সুন্দর তো লাগে। মানুষ সৌন্দর্যের প্রতি আকর্ষিত। তাহলে আমি কেন অন্যদিকে তাকাতে যাব? সামনে আমার নিজের লাল টুকটুকে বউ বসে আছে। কথাটা শুনে মার্জিয়া কেমন অনুভূতি হলো। কিছু অনুভূতি থাকে যেগুলো ভাষায় বলা যায় না, শুধু অনুভব করা যায়। এই নির্জন রাতের চারপাশের নিস্তব্ধতা আর একে অপরের এতটা কাছে বসে থাকা বোধহয় প্রথম। সবকিছু যেন তাদের সম্পর্কটাকে নতুন করে অনুভব করাচ্ছে। হঠাৎ করে অদ্ভুত কিছুর শব্দ হলো। ঝোপের ভেতর যেন কিছু একটা নড়ে উঠল। শুকনো পাতার ওপরে খসখস শব্দ হতে না হতেই মার্জিয়া ভয় পেয়ে কেঁপে উঠে ঝট করে জিহাদের বাহু আঁকড়ে ধরল। জিহাদ! তার কণ্ঠ কাঁপছে। মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেছে। জিহাদও একটু সতর্ক হয়ে চারপাশে তাকালো। তবে পরক্ষণেই নিজেকে স্বাভাবিক রেখে মুচকি হেসে বলল, এই যে, এতটুকু শব্দেই আমার বউয়ের অবস্থা এই? মার্জিয়া প্রায় কেঁদে ফেলার মতো মুখ করে বলল, প্লিজ মজা করো না। আমি সত্যি সত্যি ভয় পাচ্ছি। ওখানে কিছু আছে, আমি নিশ্চিত কিছু আছে। জিহাদ এবার আর ফাজলামি করলো না। ওর ভীত সন্ত্রস্ত মুখ দেখে নিজের দুষ্টুমিটা গিলে ফেলল। ধীরে ধীরে ওর দুই গাল নিজের হাতের তালু নিয়ে নরম স্বরে বলল, এই, আমার দিকে তাকাও। মার্জিয়া কাঁপা কাঁপা চোখে তাকালো। আমি আছি না? দুই শব্দের সেই আশ্বাস যেন মার্জিয়ার বুকের ভেতর একটু সাহস ঢেলে দিল। তবুও সে জিহাদের শার্ট শক্ত করে চেপে ধরে বলল, তবুও আমার ভয় লাগছে। জিহাদ মৃদু হেসে তার কপালে আলতো করে টোকা দিয়ে বলল, ভয়ের কিছু নেই। জঙ্গলে শব্দ হবে। ঝোপে কোনো ছোটখাটো পোকামাকড় আছে তাই। এমন ভাবছো যেন এখানেই কোনো টাইগার আসবে। মার্জিয়া চোখ বড় বড় করে বলল, জিহাদ, এসব বলবে না প্লিজ। জিহাদ এবার হো হো করে হেসে উঠল। কিন্তু মার্জিয়ার মুখটা আরো গম্ভীর হয়ে যেতে দেখে তাড়াতাড়ি